সো কম্পিটিটিভ প্রোগ্রামিং এর উপর সিরিজের লেকচার, এটা প্রথম লেকচার, এবং আমরা শুরু করব প্রোগ্রামিং এর বেসিক দিয়ে, এবং পরবর্তীতে আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য বিভিন্ন রকমের টেকনিক এবং আরো যা যা দরকার আছে সেগুলো সম্পর্কে জানবো। তো প্রথমে প্রোগ্রামিং সম্পর্কে কিছু বলে নিই, যেহেতু এটা প্রথম লেকচার, সুতরাং প্রোগ্রামিং অ্যাকচুয়ালি জাস্ট আমরা কম্পিউটারে বিভিন্ন রকম যেগুলো কাজ করি সেগুলোকে জাস্ট বিভিন্ন কমান্ডের মাধ্যমে সেগুলোকে বোঝানো যে আমরা কিভাবে কাজটা করব। অ্যাকচুয়ালি প্রথম দিকে শুরু করি, প্রথম দিকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ছিল এরকম যে মেশিন ল্যাঙ্গুয়েজ আর কি। আমরা জানি যে কম্পিউটার ভাষা হচ্ছে 1 আর 0 ছাড়া কম্পিউটার আর কিছুই বোঝে না। সুতরাং 1 0 দিয়ে আমাদের প্রথমে লিখতে হতো, সুতরাং 1 0 দিয়ে কিছু একটা কমান্ড করতে হতো কম্পিউটারকে, সেটা সে কাজ করতো। এখন 1 আর 0 দিয়ে লেখাটা আমাদের পক্ষে প্রায় দুষ্কর, সুতরাং যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার আছে তারা একটা ভাষা আবিষ্কার করেছে যেটাকে সেই 1 0 ভাষায় রূপান্তরিত করা যায়, এবং যার ফলে আমরা আমাদের বোধগম্য একটা ভাষায় লিখবো, এবং এটা একটা কম্পাইলারের মাধ্যমে সেই মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হবে এবং সেটা কম্পিউটার বুঝবে। অর্থাৎ প্রোগ্রামিং অ্যাকচুয়ালি কম্পিউটার এবং মানুষের মধ্যে একটা ভাষা আদান প্রদানের একটা ব্রিজ বলা চলে। তো আমাদের যেটা করতে হয়, একটা কোড লিখতে হয়। কোড অ্যাজ ইন একটা সিরিজ অফ কমান্ড, সেট অফ কমান্ড, অনেক ধরনের কমান্ড একটা ভাষায় আর আমাদের বোধগম্য ভাষায় আর কি একটু বিভিন্ন নতুন সাইনটেক্সের মাধ্যমে লিখতে হয়, এবং সেগুলো একটা কম্পাইলার থাকে। কম্পাইলার অ্যাকচুয়ালি ডাউনলোড করতে অনলাইনে পাওয়া যায়, এবং সেই কম্পাইলারগুলোতে আমরা কম্পাইল করে সেই আমাদের কোডগুলোকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করি, এবং কম্পিউটার তখন সেই মেশিন ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারে, এবং আমরা যা করতে চাচ্ছি সেটা কম্পিউটারের মাধ্যমে করাতে পারি। সো শুরুতেই চলে যাই। একটা বেসিক প্রোগ্রাম যদি আমরা কল্পনা করি, তাহলে বেসিক প্রোগ্রামটা দেখতে হবে এরকম। আমরা সি দিয়ে শুরু করছি, বিকজ সি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড খুবই জনপ্রিয় একটি ল্যাঙ্গুয়েজ, এবং বেসিক থেকে শুরু করার জন্য এটি খুবই একটা ভালো একটা ল্যাঙ্গুয়েজ। সো প্রথমে আমরা স্ক্রিনে কিছু বিদঘুটে কিছু ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছি। সো আমরা প্রথমে বলেছিলাম আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানো। এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক কিছুই আছে, কিন্তু কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য মেইনলি বিভিন্ন কম্পিটিশন যেগুলো হয়, যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং এ আগাতে চাচ্ছে তারা হয়তো বা অলরেডি জানে যে বেশিরভাগ কম্পিটিটিভ কম্পিটিশন গুলাতে সি, সি প্লাস প্লাস এবং জাভা বহুলভাবে ব্যবহৃত হয়। অন্যান্য ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয়, কিন্তু এই তিনটি বলতে গেলে সি এবং সি প্লাস প্লাস মোটামুটি একই ধাঁচের। সি এর আপগ্রেডেড ভার্সন হচ্ছে সি প্লাস প্লাস। সো আলটিমেটলি সি প্লাস প্লাস এবং জাভা এই দুটা সবচেয়ে বেশি ওয়াইডলি ইউজড হয়, এবং বেসিক থেকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানার জন্য সিটা সবচেয়ে বেশি বেটার। এবং অনেকে হয়তো বা বলতে পারে যে পাইথন শেখাটা, পাইথন নিয়ে অনেকে লাফালাফি করে, আমি দেখেছি এর আগেও, কিন্তু প্রকৃতপক্ষে পাইথন হচ্ছে একটু আপার লেভেলের ল্যাঙ্গুয়েজ। সো শুরু থেকে শুরু করার জন্য পাইথন কখনোই একটা ভালো চয়েস না। শুরু থেকে শুরু করার জন্য অবশ্যই আমি বলবো অবশ্যই এবং অবশ্যই সি থেকে শুরু করা উচিত, যদি একটা ভালো প্রোগ্রামার হওয়ার ইচ্ছা থাকে কারো। সো স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি একটা নর্মাল, এখনো দেখতে পাইনি অ্যাকচুয়ালি, এখন দেখা যাবে। সো স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি একটা নর্মাল, একটা বেসিক একটা সি প্রোগ্রাম। সো তার আগে একটা জিনিস আলোচনা করে নিই, যে আমরা এই সেশনে আমরা আজকে সি এর বেসিক ইনপুট আউটপুট সম্পর্কে জানবো, এবং আরো ভ্যারিয়েবল সম্পর্কে জানবো। সো আমরা দেখতে পাচ্ছি আমরা একটা কোড দেখতে পাচ্ছি। তো কোড শুরু করার আমরা যেখানে লিখছি এটা সম্পর্কে কিছু বলে নিই। আমরা কোড ব্লকসে আমাদের প্রোগ্রামটা লিখছি, এবং কোড ব্লকস হচ্ছে একটা প্রোগ্রামিং এর জন্য একটা প্ল্যাটফর্ম, এবং এখানে বিল্ট ইন এডিটর থাকে এবং কম্পাইল করা যায়। এডিটর হচ্ছে অ্যাকচুয়ালি নর্মাল একটা টেক্সট, আমরা বিভিন্ন ওয়ার্ডপ্যাড বা ইউজ করি সেগুলোর মতোই, জাস্ট এখানে কিছু স্পেশাল কিছু ফিচার্স আছে। জাস্ট এত আমরা এক্সপ্লেনেশনে না যাই, জাস্ট এখানে এডিটর আছে, এডিটরের মধ্যে আমরা জাস্ট কোডটা লিখি, এবং এখানে একটা কম্পাইলার আছে যেটাতে কম্পাইল করি, এবং এটার সাথে অনেক ফিচার আছে যার কারণে কোড ব্লকস অনেক জনপ্রিয় একটা প্রোগ্রামিং একটা প্ল্যাটফর্ম। সো আমরা এখন কোডে চলে যাই। তো স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি একটা প্রোগ্রামিং সি এর একটা সবচেয়ে বেসিক একটা কোড, এবং একটা কথা মনে রাখতে হবে, আমরা কোড হচ্ছে একটা স্টেপ বাই স্টেপ একটা প্রসেস। সো আমরা যখন দেখব যে শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো স্টেপ বাই স্টেপ একটা প্রসেস, এবং প্রতি আবার আরেকটা কথা বলেছিলাম যে কোড হচ্ছে একটা সিরিজ অফ কমান্ড। সো অনেকগুলো কমান্ড একটা একটা করে আমার কাজ করবে।
অর্থাৎ একটার পর মানে আমরা সিকোয়েন্সটা কিন্তু সবসময় একটা বড় একটা ইম্প্যাক্ট ফেলে, এবং সিকোয়েন্স ওয়াইজ আমার বিভিন্ন সবগুলো কমান্ড এখানে যেগুলো আছে সেগুলো কাজ করবে। এখানে আমরা অনেকগুলো কমান্ড দেখতেছি, সো সিকোয়েন্স ওয়াইজ একটার পর একটা কাজ করতে থাকবে। সো আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কমান্ড সম্পর্কে ভালোভাবে একটু আলোচনা করি। এটা হচ্ছে সবচেয়ে সিম্পল একটা প্রোগ্রাম যেটা অ্যাকচুয়ালি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। সো ফার্স্টলি আমরা এখানে দেখতে পাচ্ছি ইনক্লুড stdio.h। সো এটা দ্বারা আমরা কি বুঝছি, এটা অ্যাকচুয়ালি একটা হিডার ফাইল stdio.h। আমরা অনেক সময় দেখি যে যখন ফাইল যখন আমরা একটা দিই, সেখানে একটা হয়তোবা একটা ছবি যখন আমরা ডাউনলোড করি কিংবা ছবির যখন ফাইলটা দেখা যায়, ফাইলের প্রপার্টিতে দেখতে পাবো আমরা নামের শেষে ডট পিএনজি বা ডট জেপিইজি। সো এটা হচ্ছে একটা হিডার ফাইল আমরা একটা লোকেট করছি। লোকেট এজ ইন এই হিডার ফাইলগুলো আছে এবং আমরা জাস্ট এটাকে ইনক্লুড করতেছি আমাদের কোডের মধ্যে। সো অ্যাকচুয়ালি আমরা একটা হিডার মানে বাইরে একটা ফাইল আছে, ওই ফাইলটাকে আমরা জাস্ট লোকেট করেছি, এই ফাইলটা আমি এই প্রোগ্রামে ইনক্লুড করবো, এবং ফাইলের মধ্যে অনেকগুলো ইনফরমেশন আছে যেগুলো আমাদের জানার দরকার নাই, কোনোভাবে দরকার নাই। সো ফাইলটা হচ্ছে stdio। stdio stands for standard and IO input output। সো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। সো এই ফাইলের ভিতর আমার স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট অনেকগুলো ইনফরমেশন আছে যেগুলো দিয়ে আমি আমার বিভিন্ন ফাংশন চালাতে পারবো। সো এটা সম্পর্কে আমার এত বেশি জানার দরকার নাই, জাস্ট আমরা একটা ফাইল ইনক্লুড করছি যেটার মধ্যে আমার বিভিন্ন ধরনের ইনফরমেশন আছে যেটা আমার কোড করতে হেল্প করবে, কোডে বিভিন্ন ফাংশন কাজ করাতে হেল্প করবে। সুতরাং মনে রাখবো যে আমার সব প্রোগ্রামের শুরুতে আমার এই হিডার ফাইলটা ইনক্লুড করতে হবে। সো হিডার ফাইল ইনক্লুড করতে হবে কারণ আমার বিভিন্ন কোডের বিভিন্ন পোর্শনগুলো কাজ করানোর জন্য এই হিডার ফাইলটা লাগবে। এই হিডার ফাইলের ভিতর যে ইনফরমেশনগুলো আছে সেগুলো লাগবে। সো নেক্সটে চলে যাই আমি ইন্ট মেইন। সো ইন্ট মেইন হচ্ছে মেইন ফাংশন। একটা কথা মনে রাখতে হবে যে প্রোগ্রামের সবকিছুই ফাংশন আকারে কাজ করে, একটা ফাংশন আকারে কাজ করে। সো মেইন ফাংশন হচ্ছে মূল ফাংশন, যে এই মূল ফাংশনের ভিতরে যা থাকবে সেগুলো অ্যাকচুয়ালি আমার ওয়ার্কআউট হবে। সো মেইন ফাংশন অ্যাকচুয়ালি পুরা মেইন ফাংশনের ভিতরে অ্যাকচুয়ালি মেইন ফাংশন বলতে বোঝায় আমার পুরো যে কাজটা করবো, পুরো সিরিজ অফ কাজ যেগুলো করবো সবকিছু হচ্ছে আমার মেইন ফাংশনের ভিতরে থাকছে। সো আরেকটা জিনিস খেয়াল রাখবো যে মেইন ফাংশন, সো মেইন লেখাটা আছে এখানে, মেইন আগে আছে ইন্ট দ্বারা বোঝায় ইন্টিজার, এবং এটা হচ্ছে রিটার্ন টাইপ। সো রিটার্ন টাইপ সম্পর্কে আমরা পরবর্তীতে যখন আমরা ফাংশনে আলোচনা করবো তখন আমরা আলোচনা করব। সো ইন্ট বলতে বোঝায় ইন্টিজার এবং এটি একটি রিটার্ন টাইপ। রিটার্ন টাইপটা আমরা পরবর্তীতে আলোচনা করবো, যখন ফাংশনে বিস্তরভাবে আলোচনা করবো তখন আমরা রিটার্ন টাইপটা সম্পর্কে জানবো। এরপরে দেখবো আমার মেইনের পর একটা প্যারেনথেসিস আছে। সো প্রত্যেকটা ফাংশনের পরে এরকম মনে রাখতে হবে যে প্রত্যেকটা ফাংশন নাম, মেইনটা কিন্তু আমার ফাংশনের নাম, এবং নামের আগে থাকবে হচ্ছে আমার রিটার্ন টাইপ, এবং নামের পরে একটা প্যারেনথেসিস থাকবে। সো প্যারেনথেসিসের ভিতরে অনেক সময় অনেকগুলো প্যারামিটার থাকতে পারে, নাও থাকতে পারে। আমার এক্ষেত্রে মেইন ফাংশনের জন্য কোনো প্যারামিটার লাগবে না। প্যারামিটার নিয়ে আমরা পরে আলোচনা করবো যখন আমরা ফাংশনে বিস্তরভাবে আলোচনা করব। সো আপাতত এইটুকু জানা রাখা দরকার যে মেইনের পরে একটা প্যারেনথেসিস থাকবে, এবং আগে একটা রিটার্ন টাইপ থাকে, সেটা ইন্ট দিলেও হয়, অনেক সময় অনেকে ভয়েড ইউজ করে, সেটাও সেম। আর রিটার্ন টাইপগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো। আপাতত আমরা পরবর্তীতে চলে যাই। এবং এখানে একটা দেখছি যে কার্লি ব্রেস বা সেকেন্ড ব্র্যাকেট বলতে পারো, অনেকে সেকেন্ড ব্র্যাকেট বলে। সো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা থাকবে অ্যাকচুয়ালি সবকিছু অ্যাকচুয়ালি এক্সিকিউট হবে। সো আমরা এক্সিকিউশন পোর্শনে চলে যাই। তো ফার্স্টলি যে জিনিসটা আছে সেটা হচ্ছে প্রিন্টএফ। সো প্রিন্টএফ হচ্ছে আমার আরেকটা ফাংশন, এটা হচ্ছে বেসিক আউটপুট ফাংশন। আউটপুট ফাংশন অ্যাজ ইন এই প্রিন্টএফ ফাংশন দ্বারা আমি কিছু একটা আউটপুট দিব, কিছু একটা প্রিন্ট করব। সো প্রিন্ট ফাংশন অ্যাকচুয়ালি প্রিন্টএফ সেখান থেকে আসছে। সো তারপর আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্টএফ ফাংশনের ভিতরেও একটা প্যারেনথেসিস, এবং প্যারেনথেসিসের ভিতরে বলেছিলাম যে প্যারেনথেসিসের ভিতরে অনেক সময় প্যারামিটার থাকে। সো বলতে পারো যে এটা একটা প্যারামিটার বা যাই হোক, কিন্তু কাহিনী হচ্ছে যে প্যারেনথেসিসের ভিতরে যা আছে তাই প্রিন্ট হবে। যা আছে বলতে এই এখানে দেখছি ইনভার্টেড কমার ভিতরে অ্যাকচুয়ালি যা আছে তাই প্রিন্ট হবে, ইনভার্টেড কমা প্রিন্ট হবে না। সো ইনভার্টেড কমার ভিতরে আমি যা লিখবো সেগুলো অ্যাকচুয়ালি প্রিন্ট হবে। সো আমরা যদি এটাকে রান করি, কম্পাইল করা হয়নি, কম্পাইল করি। সো কম্পাইল করলে সো কম্পাইল হয়ে গেছে। সো কম্পাইল হওয়ার পর রান করলে আমরা দেখতে পাবো যে এখন হ্যালো ওয়ার্ল্ড আসছে। সো এখানে আরো অনেক কিছু লেখা আসছে যে প্রসেস রিটার্ন 0 সামথিং, এগুলো সম্পর্কে আমরা পরে আলোচনা করবো। এগুলো এত ইট ইজ নট এ ম্যাটার অফ কনসার্ন। সো দেখতে পাচ্ছি যে আমার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে। সো
হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হবে এবং তারপর দেখতে পাচ্ছি একটা সেমিকোলন। সো এই জিনিসটা আবার খুব ভালো মতো মনে রাখতে হবে যে প্রত্যেকটা স্টেটমেন্ট, একটা জিনিস খেয়াল করি যে প্রিন্টএফ, আমি একটা কমান্ড দিলাম। প্রিন্টএফ কিন্তু একটা কমান্ড, সিঙ্গেল একটা কমান্ডের পর আমার সেমিকোলন হচ্ছে, অর্থাৎ কমান্ড এবং এটাকে অনেক সময় স্টেটমেন্টও বলে, স্টেটমেন্ট। সো একটা স্টেটমেন্টের পর আমার সেমিকোলন। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে কম্পিউটার কিন্তু বোঝে না যে আমি কয়টা লাইনে লিখতেছি না কি লাইনে লিখতেছি। সো আলটিমেটলি ও লাইনগুলোকে আলাদা করা হচ্ছে সেমিকোলন দিয়ে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সো সেমিকোলন হচ্ছে আমার প্রত্যেকটা স্টেটমেন্টগুলোকে আলাদা করছে, ঠিক আছে? সো সেমিকোলন অনেক বেশি ইম্পর্টেন্ট। সো মানুষ একটার সময় যে অনেক বেশি ঘোল পাগল বাজিয়ে ফেলে এই সেমিকোলন দিয়ে। সো সেমিকোলন জিনিসটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। সো সেমিকোলন হচ্ছে, তো তারপর আমরা দেখতে পাচ্ছি যে রিটার্ন জিরো। সো রিটার্ন জিরো, জিরো হচ্ছে অ্যাকচুয়ালি বলছিলাম যে আমার একটা রিটার্ন টাইপ আছে। সো ফাংশনের লাস্টে একটা জিনিস রিটার্ন করতে হয়, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করবো। এই রিটার্ন জিরো না অ্যাকচুয়ালি মাথা কামানোর কোনো দরকার নাই, কিন্তু অ্যাকচুয়ালি রিটার্ন জিরোটা লিখতে হবে। সো কোডটাতে আরেকটা জিনিস খেয়াল করি যে এখানে আমরা যে বিভিন্ন লাইনে লাইনে লিখেছি, তো এখানে দেখছি যে আমি একটা ট্যাব দূরে নিয়ে তারপরে প্রিন্টএফ লেখা শুরু করছি, অর্থাৎ এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেসব লেখাগুলো আছে সেগুলো একটা ট্যাব পরবর্তীতে লিখছি। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ইন্ডেন্টেশন। এবং ইন্ডেন্টেশন মেইনলি হচ্ছে কোডের সৌন্দর্য রক্ষার জন্য এবং কোডটাকে যাতে বোঝা যায় পরবর্তীতে, সেজন্য ইন্ডেন্টেশনটা ঠিক রাখা হয়। এবং এভাবে না করলে আসলে কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি আমি পুরো কোডটাকে লিটারেলি এভাবে লিখতে পারতাম, তাতে কোডটার কোনো সমস্যা হতো না। সো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, আমরা যদি কোডটাকে এভাবে লিখতাম আসলে কোনো সমস্যা হতো না, এবং জিনিসটাকে রান করলে খুব সুন্দরভাবে এটা রান করতো, এবং সেটা রান করেছো। সো অ্যাকচুয়ালি তারপর ওই ইন্ডিকেশন ঠিক রাখাটা খুবই 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 পরিমাণে গুরুত্বপূর্ণ। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যখন অনেক বড় ধরনের কোনো কোড লেখা হয়, তখন এই ইন্ডেন্টেশন ঠিক না রাখার ফলে অনেক অনেক কোডের আসলে কিছুই বোঝা যায় না। সো ইন্ডেন্টেশন ঠিক রাখাটা খুবই হেলাফেলাই দেওয়ার মতো কোনো ব্যাপার না, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে আমরা এই সৌন্দর্যটা খুবই ঠিকভাবে ধরে রাখি। তো নেক্সট আরেকটা জিনিস যে আমাদের আউটপুটটা গেলো, বেসিক আউটপুট ফাংশনটা আমরা দেখে পেলাম যে প্রিন্টএফ বেসিক্যালি আউটপুট ফাংশন, এবং প্রিন্টএফ বেসিক্যালি প্রিন্টএফ নামটা থাকবে, এবং এরপরে যে প্যারেনথেসিস থাকবে, প্যারেনথেসিসের ভিতরে ইনভার্টেড কমার ভিতরে যা লেখা থাকবে এবং তাই প্রিন্ট হবে, এবং সব কিছুর শেষে অবশ্যই একটা সেমিকোলন থাকবে। এবার আমরা চলে যাই নর্মাল একটা বেসিক আউটপুট ফাংশনে। তো বেসিক আউটপুট ফাংশনটা হচ্ছে আমাদের স্ক্যানএফ। এখন স্ক্যানএফ মিনস স্ক্যান করবে। সো স্ক্যানএফ দিয়ে আমরা হচ্ছে একটি একটি ইনপুট নিব, একটি নাম্বার কিংবা একটি ক্যারেক্টার নিব, এবং স্ক্যানএফ, সুতরাং যেহেতু আমরা একটা ক্যারেক্টার নিব কিংবা নাম্বার নিব, সেই নাম্বারটা যখন আমরা নিব সেটাকে তো কোথাও রাখতে হবে। সো কোথায় রাখবো? তো স্ক্যানএফ শেখার আমরা আমরা শিখে আসি ভ্যারিয়েবল কি। ভ্যারিয়েবল হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবল, আমরা ম্যাথে যেরকম ভ্যারিয়েবল পড়ছি ঠিক সেরকম কিছু একটা ভ্যারিয়েবল এক্স ওয়াই জেড। সুতরাং আমরা একটা ভ্যারিয়েবল এক্স ওয়াই জেড তৈরি করবো অ্যাকচুয়ালি। সো ভ্যারিয়েবল আসলে কি? ভ্যারিয়েবল হচ্ছে আমরা একটা জায়গা তৈরি করছি, কম্পিউটার একটা জায়গা তৈরি করছি যেখানে আমরা একটা ইনফরমেশন স্টোর করতে পারবো। সো এই ইনফরমেশন স্টোর করার মতো জায়গাটা তৈরি করা হচ্ছে ভ্যারিয়েবল। সো সেই ভ্যারিয়েবল তৈরি করে আমরা একটা ইনফরমেশনটাকে রাখতে পারছি। সো ভ্যারিয়েবল হচ্ছে মেইনলি 5 ধরনের ভ্যারিয়েবল থাকে। ফার্স্টলি হচ্ছে ভয়েড অ্যাকচুয়ালি ভয়েড টাইপের ভ্যারিয়েবল হচ্ছে ভয়েড, কিছুই নাই, নাল অ্যাকচুয়ালি, আর কিছুই না। তো এটা নিয়ে পরবর্তীতে চিন্তা করা যাবে। এখন অনেকে মনে হতে পারে যে ভয়েড জিনিসটা কিছুই না, তাহলে এটা আবার কোন ধরনের ইনফরমেশন স্টোর করবে, এটা নিয়ে চিন্তা ভাবনা পরে করলে চলবে, আপাতত এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। এরপর আসছে হচ্ছে আমার ইন্টিজার। ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা। তো নর্মালি জাস্ট মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, 0 1 2 3, -1 -1 -2 -3 এটসেট্রা, এইসব হচ্ছে ইন্টিজার। এবং আরও অনেক ইন্টিজারের সাথে আরও অনেক কিছু আছে, সেগুলো না পরে কথা বলি, কিন্তু এটি হচ্ছে বেসিকভাবে এগুলো হচ্ছে আমাদের মেইন। তো হচ্ছে আমাদের ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল, এবং ইন্টিজার পর তারপর আমাদের ভ্যারিয়েবল আছে হচ্ছে ফ্লোট, ফ্লোটিং পয়েন্ট নাম্বার। ফ্লোটিং পয়েন্ট নাম্বার অ্যাকচুয়ালি হচ্ছে দশমিক সংখ্যা, আসলে নর্মাল একটা দশমিক সংখ্যা, 1.2, 1.3 এবং বিভিন্ন কিছু। এবং ফ্লোটের পর হচ্ছে আমাদের আছে ডাবল। সো ডাবল হচ্ছে অ্যাকচুয়ালি ফ্লোটিং
দশমিক সংখ্যাই, এবং এটার অ্যাকুরেসি হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার থেকে দ্বিগুণ আর কি। এটা অ্যাকচুয়ালি ডাবল ফ্লোটিং পয়েন্ট নাম্বার। সো নর্মাল জাস্ট অ্যাকুরেসিটা একটু দ্বিগুণ, এটাই জাস্ট। এবং ফিফথলি হচ্ছে 4 নাম্বারটা হচ্ছে আমাদের চার হচ্ছে ক্যারেক্টার হচ্ছে একটা ক্যারেক্টার টাইপ ডাটা ইনপুট দিবে। এবং একটু ভালোভাবে আমরা একটু খেয়াল করি যে ইন্টিজার টাইপের ফার্স্টে নিয়ে শুরু করি। ইন্টিজার, সো আমাদের সাইনটেক্সটা হবে এরকম যে ফার্স্টে আমরা ইন্ট লিখবো, ইন্ট দিয়ে আমরা বোঝাবো যে আমরা কী টাইপের একটা ভ্যারিয়েবল নিতে চাচ্ছি। সো ফার্স্টে হচ্ছে আমরা ভ্যারিয়েবল টাইপটাকে লিখবো। সো আমরা ফার্স্টে আসছে হচ্ছে আমার ভ্যারিয়েবল টাইপ। সো ভ্যারিয়েবল টাইপে আমরা যে রকমের ভ্যারিয়েবল নিতে চাই সেরকমের ভ্যারিয়েবল স্পেসিফাই করব। অর্থাৎ আমরা একটা ভ্যারিয়েবল নিলে সেটাকে আমরা স্পেসিফাই করে নিতে হবে সেই ভ্যারিয়েবলটা কীরকম হবে, ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল হবে নাকি দশমিক সংখ্যা হবে। সুতরাং আমরা একই সাথে দুইটা জিনিস ইউজ করতে পারবো না সেম ভ্যারিয়েবল দিয়ে। তো আমাদের শুরুতে এটা স্পেসিফাই করে দিতে হবে। সো আমরা যখন ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল নিচ্ছি এবং ইন্টিজার টাইপের আমরা স্পেসিফাই করে দিচ্ছি ইন্ট দ্বারা, আইএনটি লিখে, এবং ইন্ট দিয়ে একটা স্পেস দিয়ে আমরা ভ্যারিয়েবলের নামটা লিখবো। এবং ভ্যারিয়েবল নাম আমরা নর্মাল ম্যাথের মতো ধরি, এক্স এর মতো নিয়ে নিই এক্স। সো তারপর আবার ওই একটা সেমিকোলন। সো আমি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম যেটার নাম হচ্ছে এক্স, এবং এটা হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল। এরপর আসি আমার এক্স এর ক্যাপাবিলিটি নিয়ে। এক্স আমি কী ধরনের ডাটা ইনপুট নিতে পারবো। এক্স এর মধ্যে আমি একটা ইন্টিজার টাইপের অর্থাৎ পূর্ণ সংখ্যা রাখতে পারবো, এবং এই সংখ্যার রেঞ্জ হবে নর্মাল কম্পিউটারগুলোতে যেটা হয় যে এই ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল আমার জায়গাটা থাকে হচ্ছে 32 বিটের। এবং 32 বিট যদি আমি চিন্তা করি, যারা কম্বিনেশন পড়ছে তারা খুব ভালো মতো বুঝতে পারবে যে 32 বিট যদি 1010 আমি লিখি তাহলে আমার টোটাল কম্বিনেশন হচ্ছে 2^32। এবং যেহেতু এটা আমার পজিটিভ এবং নেগেটিভ দুই দিকে থাকছে, এবং সেহেতু আমি পজিটিভ দিকে হচ্ছে 2^31 - 1, এবং নেগেটিভ দিকে -2^31 পর্যন্ত এই রেঞ্জে আমি আমার নাম্বার রাখতে পারবো। এবং নাম্বার যদি এই রেঞ্জের থেকে বড় হয়ে যায় তাহলে অ্যাকচুয়ালি কম্পিউটার এই নাম্বারটা রাখতে পারবে না। সেজন্য আমাদের আরও বড় ধরনের ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে, সেখানে আমরা পরবর্তীতে আসবো। সুতরাং আমার নর্মাল এখন জানার মতো এটাই যে -2^31 থেকে +2^31 - 1, মানে এই রেঞ্জের মধ্যে আমরা এই রেঞ্জের মধ্যে কোনো একটা নাম্বারকে আমরা এই ভ্যারিয়েবলে স্টোর করতে পারবো। নাম্বার যদি এর থেকে বড় হয় তাহলে আমরা স্টোর করতে পারবো না। তো আমরা আমাদের ভ্যারিয়েবলে ক্রিয়েট করা হয়ে গেল, এবং আমরা এখন এই ভ্যারিয়েবলের মধ্যে কোনো একটা ডাটা ইনপুট নিব, অর্থাৎ আমরা ডাটা ইনপুট নিয়ে অ্যাকচুয়ালি ভ্যারিয়েবলে রাখবো। সো আমরা এখন চলে যাই আমাদের স্ক্যানএফে। সো স্ক্যানএফ ফাংশনটা লিখি। তো স্ক্যানএফ ফাংশন লেখার পর আমার নর্মাল আগের মতো প্যারেনথেসিস। তো সবগুলো ফাংশনে অ্যাকচুয়ালি প্যারেনথেসিস থাকবে, এটা আমার সবসময় মনে রাখতে হবে যে প্যারেনথেসিস থাকবেই। সো প্যারেনথেসিস থাকার পর আবার ইনভার্টেড কমা দিলাম একটা। সো ইনভার্টেড কমার ভিতরে এখন যা করবো সেটা হচ্ছে দেখবো %d। সো %d জিনিসটা হচ্ছে পার্সেন্ট দ্বারা আমার একটা ভ্যারিয়েবল আসবে এখানে, এটা স্পেসিফাই করে। অর্থাৎ যখন আমরা প্রিন্টএফে দেখেছি যে প্রিন্টএফে যখন কিছু লিখেছি তো ভিতরে সব কিছুই ইনভার্টেড কমার ভিতরে সব কিছু প্রিন্ট হয়ে গেছে। তো স্ক্যানএফের ভিতরে এরকম ইনভার্টেড কমার ভিতরে কেন যদি %d যখন লিখলাম তখন আমি স্পেসিফাই করছি যে এখানে একটা ভ্যারিয়েবল আসবে। পার্সেন্ট দ্বারা আমি স্পেসিফাই করতেছি একটা ভ্যারিয়েবল আসবে এখানে, এবং ডি দ্বারা আমরা স্পেসিফাই করতেছি যে এবং এই ভ্যারিয়েবলটা হবে ইন্টিজার টাইপের। সো %d দ্বারা বোঝাচ্ছে একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল আমরা এখানে নিব। তো আমরা চলে যাবো এখন ইনভার্টেড কমার বাইরে যে একটা কমা দিব, এবং এখন আমরা স্পেসিফাই এখানে একটা জিনিস খেয়াল রাখার বিষয় যে %d যখন আমি লিখছি তো এখানে একটা ভ্যারিয়েবল নিবে সে। সো ভ্যারিয়েবলটা যখন নেয় তারপর হচ্ছে সেটা একটা টেম্পোরারি মেমোরিতে থাকে, এবং নেওয়ার পর কিন্তু সাথে সাথে আমার একটা টেম্পোরারি মেমোরিতে নেওয়ার পর আমার একটা মেমোরিতে তো রাখতে হবে। সো আমি তো রাখবো এই ইন্টিজার যে এক্স তৈরি করছে এবং সেটাই আমার তো স্পেসিফাই করতে হবে যে আমি আমার এক্সে এই ভ্যারিয়েবলটাকে রাখবো। তো সেটা স্পেসিফাই করার জন্য আমার ফার্স্টে লিখতে হবে অ্যান্ড দ্বারা অ্যাকচুয়ালি বোঝায় যে অ্যান্ড এবং অ্যান্ডের পর এক্স, অ্যান্ড এক্স দ্বারা বোঝায় হচ্ছে আমার এক্সের অ্যাড্রেসে আমি এটাকে সেন্ড করছি। সো আমি যে ভ্যারিয়েবলটা নিলাম সেটা এক্সের মধ্যে আমি স্টোর করছি, এবং অ্যান্ড এক্স দ্বারা আমি এক্সের অ্যাড্রেসটা লোকেট করতেছি। তো তারপর প্যারেনথেসিস শেষ এবং লাস্টে আবার একটা সেমিকোলন। সো এভাবে হচ্ছে আমি একটা স্ক্যানএফ ফাংশন দ্বারা আমি একটা ডাটা রিড করলাম, এবং ডাটা রিড করার পর অবশ্যই আমাকে এটাকে প্রিন্ট করতে আবার দেখাতেও যদি চাই তাহলে হচ্ছে এভাবে দেখাতে পারি যে প্রিন্টএফ। এখন দেখা যাক যে প্রিন্টএফের মধ্যে আমরা কিভাবে এই
যে ডাটাটা নিয়েছি এবং সেই ডাটাটা কীভাবে দেখাবো। তো আমি বলেছিলাম যে ইনভার্টেড কমার ভিতরে যা থাকবে তাই প্রিন্ট হবে। এখন আমি যদি যাই লিখি তাই প্রিন্ট হয়ে যায় এবং এক্স যদি লিখি তাহলে কিন্তু আমার এক্স প্রিন্ট হবে। সো আলটিমেটলি আমার এক্স যে ভ্যারিয়েবলের যে মানটা আছে সেটা কিন্তু প্রিন্ট হবে না। সো সেজন্য কী করতে হবে, সেজন্য আবার ওই পার্সেন্ট দিতে হবে। সো পার্সেন্ট যখন দিচ্ছি, পার্সেন্ট জায়গায় পার্সেন্ট কখনো প্রিন্ট হবে না, পার্সেন্ট জায়গায় একটা ভ্যারিয়েবল প্রিন্ট হবে এবং ডি দ্বারা স্পেসিফাই করছে এটি হচ্ছে একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল এবং ডি এর জায়গায় অন্যান্য অনেক কিছু দেওয়া যায়, সেটা দ্বারা আমার অন্যান্য অনেক ধরনের ভ্যারিয়েবলকে স্পেসিফাই করছে। এবং প্রিন্ট এফের পর আবার ইনভার্টেড কমার বাইরে আমার স্পেসিফাই করে দিতে হবে যে কোন ভ্যারিয়েবল। সো এখানে আবার অ্যান্ড ইউজ করতে হবে না, কারণ আমি এখানে কোনো অ্যাড্রেস দিচ্ছি না, কারণ আগের জায়গায় হচ্ছে আমার এক্স এর মধ্যে আমার ওই ভ্যারিয়েবলটাকে ইনপুট দেওয়া লাগছে, এখানে আমার কিছু ইনপুট দেওয়া লাগছে না। সো জাস্ট ইনভার্টেড কমার বাইরে আমি নর্মালি জাস্ট কোন ভ্যারিয়েবলটা সেটা জাস্ট স্পেসিফাই করে দিচ্ছি। সো জাস্ট ভ্যারিয়েবল হচ্ছে এক্স এবং তারপর হচ্ছে একটা ইনভার্টেড সেমিকলন। তো এটা যদি আমরা রান করি, সো এখানে হচ্ছে একটা স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি যে একটা আছে, এখানে আমরা কিছু স্পেসিফাই করে দিই, আমরা জাস্ট একটা ভ্যারিয়েবল দিই, সাপোজ 5 দিলাম, 5 দিয়ে আমরা এন্টার চাপলাম এবং দেখা যাচ্ছে যে আমার 5 আবার প্রিন্ট হয়ে গেছে। তো দেখা যাচ্ছে সো বেসিক্যালি স্ক্যানএফ এবং প্রিন্টএফ ফাংশনের কাজ এরকমই। সো আরেকটু ভ্যারিয়েবল আরেকটু বিশদভাবেই করি। সো প্রিন্টএফ স্ক্যানএফ কেটে দিই এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এক্সে যে আমি ভ্যারিয়েবলটা নিলাম, এই ভ্যারিয়েবলটা নেওয়া বাদে আমরা এক্সের একটা ভ্যালু সেট করতে পারবো, আমরা নিজেরা সেট করতে পারবো। সো সেটা কীভাবে, সো নর্মালি জাস্ট এক্স ইকুয়ালস টু যদি 10 দিই তাহলে আমার এক্সের ভ্যালু হয়ে গেল 10। সো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই ইকুয়াল চিহ্ন দ্বারা আমি কিন্তু এটা বুঝি না যে এক্স এতে যেরকম পড়ছি যে এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0, এক্স ইকুয়ালস টু -1, এইভাবে জিনিসটা কাজ করে না, কোনোভাবেই কাজ করে না। ভালোভাবে খেয়াল রাখতে হবে এখানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটো জিনিসটা ভালোভাবে আলাদা ডিস্টিংক্ট। এক্স ইকুয়ালস টু 10 এবং 10 ইকুয়ালস টু এক্স কখনো এখানে এক না। সো এক্স ইকুয়াল টু 10 দ্বারা বোঝায় যে রাইট সাইডে যে জিনিসটা আছে, যে ভ্যালুটা আছে, সেই ভ্যালুটাকে আমরা লেফট সাইডে যে ভ্যারিয়েবল আছে সেখানে ইনপুট দিচ্ছি। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে রাইট সাইডের যে ভ্যালুটা আছে সেটাকে আমি লেফট সাইডের ভ্যারিয়েবলে রাখতেছি। সো এটা কখনোই মিন করবে না যে 10 ইকুয়ালস টু এক্স লিখলে কখনোই আমার এক্সের মধ্যে 10 চলে যাবে না, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো তারপর যদি আমরা নর্মালি এবং তারপর একটা অবশ্যই সেমিকোলন থাকবে, কারণ এটা হচ্ছে আমার একটা স্টেটমেন্ট। এবং তারপরে আমি নর্মাল যদি প্রিন্টএফ এর আগে যেভাবে দেখালাম সেভাবে যদি আমরা স্পেসিফাই করে দেই পার্সেন্ট ডি দিয়ে আবার, তাহলে হচ্ছে আমার পার্সেন্ট ডি এবং লাস্টে এক্স স্পেসিফাই করে দিচ্ছি, তাহলে হচ্ছে এবার আমার প্রিন্ট হবে হচ্ছে 10। সো আমরা দেখতে পাচ্ছি কালো বোর্ডে 10 প্রিন্ট হয়েছে। তো আর আরেকটা জিনিস খেয়াল করি যে এক্স ইকুয়ালস টু 10 লিখলাম। সো এখন যদি এক্স এর ভ্যালু আরেকটা দিয়ে দিই তাহলে কি হতে পারে, এক্স ইকুয়ালস টু সাপোজ 5 দিলাম, সো প্রথমে আমরা দিয়েছি যে এক্স ইকুয়ালস টু 10 লিখছি এবং পরবর্তীতে যদি আবার এক্স ইকুয়ালস টু 5 দিয়ে এক্স এর 5 বসাই তাহলে আমার এবার কি ভ্যালু আসছে সেটা দেখি। সো রান করলে আমরা দেখতে পাবো এখানে যে এখানে ভ্যালুটা আমার হয়ে গেছে 5। সো 5 হওয়ার কারণটা হচ্ছে প্রথমে আমরা এক্স ভ্যারিয়েবলটাতে আমরা যে ভ্যালুটা বসিয়েছি সেটা হচ্ছে 10। সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এক্স একটা ভ্যারিয়েবল, এক্স একটা জায়গা তৈরি করছি, সেখানে আমরা একটা ভ্যালু, একটা ইনফরমেশন রাখছি। তো প্রথমে আমরা রাখছি যে 10 ইনফরমেশন, 10 এর যে ইনফরমেশন আছে, 10 সংখ্যার যে ইনফরমেশনটা সেটা রাখছি এবং পরবর্তীতে আমরা 5 এর জন্য যে সংখ্যাটা আছে সেটা এক্সে রাখছি। এবং দেখা যাচ্ছে যখন আমরা একটা ইনফরমেশন রাখছি তখন আগের যে ইনফরমেশন আছে সেটা একদম পুরো মুছে যাচ্ছে। অর্থাৎ আমরা যখন নতুন কোনো একটা ভ্যারিয়েবল, নতুন কোনো একটা সংখ্যা রাখবো তখন আগের সব কিছু মুছে যাবে, এই জিনিসটা খেয়াল করতে হবে। সুতরাং এখানে আমার লাস্টলি যে ভ্যালুটা আমরা রেখেছি সেই ভ্যালুটাই থাকবে। সো এবার আমরা চলে যাই হচ্ছে মাল্টিপল ভ্যারিয়েবল যখন আমরা ইনপুট নিব সেক্ষেত্রে কি হতে পারে। তো আমরা দেখি যে যদি এক্স এবং এক্স বাদে আরেকটি ভ্যারিয়েবল নেই ওয়াই, এক্স ওয়াই। সো এক্স ওয়াই এবং দুইটা যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে কি হবে। সো এক্স এর আমরা একটা ভ্যালু দিলাম 10, ওয়াই এর আরেকটা ভ্যালু দিলাম
3। তো এখন আমরা দুইটা যদি প্রিন্ট করতে চাই, প্রিন্টএফ একটা জিনিস খেয়াল রাখতে হবে যে প্রিন্টএফে আমার ইনভার্টেড কমার ভিতর সব কিছুই প্রিন্ট হবে, জাস্ট পার্সেন্টের জায়গায় আমার একটা ভ্যারিয়েবল প্রিন্ট হবে যেটা আমি পরে স্পেসিফাই করে দিব, আর কিছুই কোনো চেঞ্জ নেই, আর কোনোই চেঞ্জ নেই, জাস্ট সব কিছু প্রিন্ট হইতেছে। এবং জিনিসটা হচ্ছে ল্যাটেক্সে লেখার মতো, ল্যাটেক্সে লিখলে যেরকম কোনো একটা ওই যখন কোনো একটা সংখ্যা কিংবা ইকুয়েশন বা এরকম কোনো একটা জিনিসকে স্পেসিফাই করা লাগে, তখন হচ্ছে একটা আগে আগে এবং পরে হচ্ছে একটা ডলার সাইন দেওয়া লাগে, যার কারণে মাঝখানের যে লেখাটা আছে সেটা হচ্ছে স্পেসিফাই বা কিছু একটা হয়ে যায়। তো এরকমই হচ্ছে যে ইনভার্টেড কমার ভিতরে সব কিছু প্রিন্ট হচ্ছে, কিন্তু পার্সেন্টি লেখার কারণে পার্সেন্টের জায়গায় পার্সেন্টই প্রিন্ট হচ্ছে না, একটা ভ্যারিয়েবল স্পেসিফাই করে দিচ্ছি সেটা প্রিন্ট হচ্ছে। তো নর্মালি আমরা একটা স্পেস দিয়ে করতে পারি, যা ইচ্ছা তাই অনেক কিছু লিখতেও পারি, যে এভাবে লিখতে পারি জিনিসটা যে x equals to %d and y equals to %d। সো এখন আমরা কি করবো যে দুইটা পার্সেন্ট আছে, তো আমরা কিভাবে স্পেসিফাই করবো ভ্যারিয়েবলগুলো। তো কমার পরে দেখলাম যে ফার্স্ট আমার এক্স আছে, তো জাস্ট নর্মালি কি করবো যে আরেকটা কমা দিয়ে ওয়াই লিখে দিব। সো এখানে কি হবে যে রেসপেক্টিভলি আমার পার্সেন্টগুলো যে সিরিয়াল ওয়াইজ আছে, তো পরবর্তীতে আমরা সিরিয়াল ওয়াইজই আমরা ভ্যারিয়েবলগুলো স্পেসিফাই করবো, এবং সিরিয়াল ওয়াইজ যেগুলো করেসপন্ড করতেছে, অর্থাৎ আমরা এখানে দেখছি ফার্স্টের পার্সেন্টটা আমার ফার্স্টের ভ্যারিয়েবলকে স্পেসিফাই করবে, এবং সেকেন্ডের পার্সেন্টেজ যেটা আছে সেটা হচ্ছে আমার সেকেন্ডের ভ্যারিয়েবলটাকে স্পেসিফাই করবে। এবং নর্মালি জাস্ট এটাকে যদি রান করি তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে x 10 এবং y 3। আচ্ছা, সো x 10 এবং y 3 ছিল। আচ্ছা, এখন যদি আমরা একটা কাজ করি যে x y তাহলে কি হবে। আমি আগে বলেছিলাম যে রাইট সাইডের যে ভ্যালুটা আছে সেটা আমার লেফট সাইডের ভ্যারিয়েবলে চলে যাবে। সো রাইট সাইডে আমার এখন কি আছে এখানে, সো x তে রাইট সাইডে কিছু y, সো y এর ভ্যারিয়েবলে যে ভ্যালুটা অর্থাৎ 3 চলে যাবে কই x এ। সো x এ কি ছিল 10 মুছে 3 চলে যাবে। সো এটাকে যদি আমরা আবার কম্পাইল করি তাহলে দেখতে পাবো যে x 3 এবং y 3 দেখা যাচ্ছে। সুতরাং আমার এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে x y একটা জিনিস এবং y x, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। সো y যদি x লিখি তাহলে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এখন x এর ভ্যালুটা y তে চলে যাচ্ছে। x এর ভ্যালুটা হচ্ছে আমার 10, সো y তে y এর ভ্যালু আগে ছিল 3 এবং 3 মুছে দিয়ে এবার x এর ভ্যালু যেহেতু 10, আমি y এর মধ্যে x এর ভ্যালুটা রাখছি, সো আমার y তে চলে আসবে 10। সো এটাকে যদি আমরা কম্পাইল করি দুইটা এখন 10 হয়ে যাচ্ছে। সো এই জিনিসটা গুরুত্বপূর্ণ। এখন জাস্ট নর্মালি অন্যান্য ভ্যারিয়েবলগুলোর দিকে একটু নজর দিই। সো ফ্লোটিং পয়েন্ট। আচ্ছা, আরেকটা জিনিস, এখন হচ্ছে আমরা এক্স এবং ওয়াই কে দুটাকে স্পেসিফাই করেছি। এখন যখন স্ক্যানএফ এর মাধ্যমে দুইটাকে নিতে চাইবো তখন কি করব? কিছুই না, জাস্ট নর্মালি যেটা করলাম যে %d এখানে স্পেস দেওয়া না দেওয়ার সাথে আসলে কোনোই সম্পর্ক নেই, কারণ হচ্ছে আমরা যখন ইনপুটের মধ্যে স্পেস দিব, স্পেস দিলে অ্যাকচুয়ালি সেটাকে কাউন্ট হিসেবে নেওয়া হবে না, স্পেসগুলো কাউন্ট হিসেবে নেওয়া হবে না অ্যাকচুয়ালি স্পেস যখন আমরা দিব 10টা স্পেস দিই, একটা স্পেস দিই আর 2টা স্পেস দিই, স্পেস দ্বারা আমরা বুঝবো যে দুইটা ভ্যারিয়েবলকে আলাদা করছি, কম্পাইলার এটা বুঝবে যে দুইটা ভ্যারিয়েবল আলাদা হচ্ছে। এবং এন্টার এবং স্পেস মোটামুটি সেম জিনিস বোঝাবে যখন আমরা ইনপুট দিতে যাব। তো এটাই মেইনলি। সো আমার এখানে স্ক্যানএফের ভিতরে আমার স্পেস দিলেও যা না দিলেও তা, 10টা স্পেস দিলেও যা 2টা স্পেস দিলেও তা, কারণ আমরা যখন ইনপুট দিব তখন এন্টার এবং স্পেসগুলো সেমভাবে কাজ করবে, ভ্যারিয়েবলগুলোকে ডিস্টিংক্ট করার জন্য কাজ করবে। সো এখানে কিছু স্পেসিফাই করলে বা না করলে কিছু আসা যেতেছে না। এবং ইনভার্টেড কমার পরে জাস্ট ওই প্রিন্টএফের মধ্যে যেরকম রেসপেক্টিভলি মানে সিরিয়াল ওয়াইজ দেওয়া লাগছিল, এবারও সেম অ্যান্ড এক্স এবং আরেকটা কমা দিয়ে অ্যান্ড ওয়াই। সেখানে জাস্ট এটাকে আমরা কম্পাইল করি। সো এখানে হচ্ছে আমার এক্স, ফার্স্টে এক্স দিব, এক্স দিলাম 10, ওয়াই দিলাম 3। সো এক্স ইকুয়ালস টু 10 এবং ওয়াই ইকুয়ালস টু 3, এটা আমার প্রিন্ট হয়েছে। সো এখানে আমরা দেখতেছি জাস্ট 10 এবং 3 মাঝখানে একটা স্পেস আছে, স্পেস দিলেও যা, এবং আমি যদি নর্মালি একটা 10 এন্টার দিয়ে 3 দেই, 3 বা 34 যেটাই হোক আমি যেটা দিই, সো এন্টার বা স্পেস দিয়ে অ্যাকচুয়ালি ভ্যারিয়েবলগুলোকে আলাদা বোঝায়। সুতরাং আমার এখানে
স্ক্যানএফ এর ভিতরে আমি স্পেস দেই বা না দিই এটার সাথে আসলে কোনো সম্পর্ক নেই। জাস্ট আমি নর্মালি এরকম যতগুলো পার্সেন্ট দিব ততগুলো আমার ভ্যারিয়েবলগুলাই হবে, রেসপেক্টিভলি সিরিয়াল ওয়াইজ ইনপুট নিবে। সো কুইকলি আমরা অন্যান্য ভ্যারিয়েবলের দিকে একটু চোখ দিই। সো ইন্টার পরে হচ্ছে আমরা ভয়েড নিয়ে কোনো আলোচনা করবো না এই বিষয়ে, কারণ ভয়েড নিয়ে কোনো কাজ নেই এখানে। তো ফ্লোটিং পয়েন্ট নাম্বার, ফ্লোট যখন নিচ্ছি, ফ্লোট এক্স নিলাম, এক্স এর ভ্যালু আমি দিব হচ্ছে 5.7। এখন কি প্রিন্ট হতে পারে একটা জিনিস খেয়াল রাখবো, 5.7 দিলে 5.7 প্রিন্ট হবে না। আবার এখানে এখন পার্সেন্ট ডি দিব না কি দিব, অবশ্যই পার্সেন্ট ডি দিব না, পার্সেন্ট ফ্লোটের জন্য হচ্ছে স্পেসিফায়ার হচ্ছে এফ, সো পার্সেন্ট এফ। এবং পরে জাস্ট নর্মালি আমি এক্স ভ্যারিয়েবলটাকে স্পেসিফাই করলাম। সেখানে একটা দেখছি যে 5.7 না, অ্যাকচুয়ালি 5.70000 অ্যাকচুয়ালি ফ্লোটিং পয়েন্ট নাম্বারে 6 ঘর পর্যন্ত প্রিন্ট হবে। এবং আমরা যদি 1 ঘর পর্যন্ত বা 2 ঘর পর্যন্ত বা স্পেসিফিক করে এত ঘর পর্যন্ত প্রিন্ট করতে চাই, তাহলে কি করতে হবে যে পার্সেন্ট এফ এর জায়গায় এফ এর আগে হচ্ছে যত ঘর পর্যন্ত, যেমন আমি ধরি আমি 2 ঘর পর্যন্ত প্রিন্ট করতে চাই, তাহলে হচ্ছে 0.2, 0.2 লিখে দিলে আমার 2 ঘর পর্যন্ত হবে, 0.3 লিখলে 3 ঘর পর্যন্ত, এবং 0. আমি যত লিখবো তত ঘর পর্যন্ত। এবং নর্মালি এটা যদি কিছু না লিখে দিই তাহলে হচ্ছে 6 ঘর পর্যন্ত প্রিন্ট হবে। সেখানে দেখা যাচ্ছে 2 ঘর পর্যন্ত 5.70। সো ফ্লোটের পর হচ্ছে আমার ডাবল আসছে। সো ডাবল মোটামুটি সেম, ডাবলের ক্ষেত্রে হচ্ছে এফ না এলএফ, এলএফ দ্বারা লং ফ্লোট বা এরকম বোঝায়, ডাবল ফ্লোটিং নাম্বার আর কি। সো এটার অ্যাকুরেসি একটু বেশি, জাস্ট এটাও 6 ঘর পর্যন্তই প্রিন্ট করছে, কিন্তু এটার অ্যাকুরেসি একটু বেশি। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল রাখি যে ইন্টিজার, আমরা যখন ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল এবং ফ্লোটিং পয়েন্ট নাম্বারের ভ্যারিয়েবলগুলো সম্পূর্ণ রকমের আলাদা। সো আমরা যদি ফ্লোটিং কোনো পয়েন্ট নাম্বার যদি ইন্টিজার টাইপে যোগ করি দেই, তাহলে জিনিসটা সেম ভ্যালু দিবে না। অর্থাৎ জিনিসটা ভালোভাবে দেখিয়ে দিই। সো ইন্ট ওয়াই, সো আমরা একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার নিলাম আর একটা হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল নিলাম। সো এখন কি করবো যে সাপোজ আমরা ফ্লোটিং পয়েন্টটাকে একটা ইন্টিজার টাইপের আকারে নিলাম যে x = 5। সো 5 একটা ইন্টিজার নাম্বার আমরা জানি। তো এখন আমরা y এর মধ্যে তাহলে x নেই, y যেহেতু আমার ইন্টিজার এবং 5 একটা ইন্টিজার, সো জিনিস যেটা হওয়ার কথা যে y এর মধ্যে 5 আসার কথা, তাই তো। এখন আমরা তাহলে yটা প্রিন্ট করি, %d y প্রিন্ট করলাম। সো এখানে কি হতে পারে, 5 প্রিন্ট হবে। অ্যাকচুয়ালি 5, হ্যাঁ 5 প্রিন্ট হয়েছে। সো বেসিক্যালি একটা জিনিস খেয়াল করি যে 5.1 দিলে কখনো কিন্তু 5.1 প্রিন্ট হবে না। তো ফ্লোটিং পয়েন্ট নাম্বার যদি আমি এখন 5.1 দিলাম এখানে, কিন্তু ইন্টিজারে কখনোই 5.1 প্রিন্ট হবে না। তো জিনিস যেটা হবে সেটা হচ্ছে 5 প্রিন্ট হবে। সো একটা জিনিস খেয়াল করবো যে ফ্লোটিং পয়েন্ট নাম্বারের যে ইন্টিজার পার্টটা সেটাই সবসময় প্রিন্ট হবে। যদি আমরা ইন্টিজার স্পেসিফাই দিয়ে যদি আমরা প্রিন্ট করি যে %d দিয়ে যদি প্রিন্ট করি, তাহলে আমরা হচ্ছে যে এই অংশটা 5, অর্থাৎ এই অংশটা প্রিন্ট হবে, দশমিকের পর অংশ কখনোই প্রিন্ট হবে না। জিনিসটা খেয়াল রাখতে হবে। তো আজকের মতো আমাদের এই মোটামুটি ইন্টিজার ফ্লোট এবং নর্মাল যে ডাবল ফ্লোটিং নাম্বার আজকের মতো শেষ হয়ে গেল, এবং পরবর্তীতে আমরা ক্যারেক্টার টাইপ ভ্যারিয়েবল এবং ভ্যারিয়েবল নিয়ে আরেকটু বিশদ আলোচনা করবো। আজকের মতো এটাই শেষ।